আমরা দেখতে দেখতে চলে আসলাম সেই ইন্ডিয়ার যে শেষ মাথা হরিপুর বর্ডারে। এখন আমরা অবস্থান করতেছি হরিপুর বর্ডারে। যে এই পাশে এখানে ইন্ডিয়ার মধ্যেও দাঁড়ায় আছে, এই পাশে আসলে বাংলাদেশ। আমি বাংলাদেশে আর হলো ইন্ডিয়াতে, দুইজন দুই দেশের মধ্যে চলে গেছি। যে সামনে ব্রিজটা, ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে ইন্ডিয়ার ব্রিজ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার। আজকে আমি আর রুহুল দুজনে মিলে চলে আসলাম ইন্ডিয়ার বর্ডার দেখার জন্য। এটা হচ্ছে ভাতুরিয়া ইউনিয়ন, যেটা কাঁঠালডাঙ্গি, রানসিংহ থেকে কাঁঠালডাঙ্গি রোড হয়ে আসতে হয়। এটা হচ্ছে ভাতুরিয়া দিয়ে, ভাতুরিয়া থেকে প্রায় 1 কিলোর মতো রোড। 1 কিলো পার হয়ে আসলেই মানে এই রাস্তা থেকে ইন্ডিয়ার বর্ডারটা খুব কাছে, একবার অনেক কাছ থেকে দেখা যায়। আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ইন্ডিয়ার বর্ডারে যে মানুষের, বাংলাদেশের লোকগুলা কৃষি আবাদ করে এবং তাদের জীবনযাপন কীরকম, তারা কীভাবে চলাফেরা করে, কতটা বিপজ্জনকের মধ্যে আছে, কতটা ঝুঁকির মধ্যে আছে, সব কিছু আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করব। এবং ইন্ডিয়ার বর্ডার এবং বাংলাদেশের যে হিংসাত্মক একটা আচরণ চলতেছে, এইরকম কোনো প্রভাব কি এইদিকে পড়ছে কিনা, সেটা আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। চলুন আজকে আপনার সাথে একসাথে একটু সামনে আগাই, দিয়ে আপনাদেরকে ভিডিওটা সম্পূর্ণ আস্তে আস্তে বিস্তারিত দেখানোর চেষ্টা করব। এদিকে কোথায় গেছিলেন আপনি? আমি গেছিলাম ভুই ঠিক করতে, বীজের ভুই। আপনার এখানে আবাদ করতেছেন? হ্যাঁ। পাশে মানে বর্ডারের পাশে আপনাদের জমি? বর্ডারের পাশে না, সামনাসামনি, একবারে তার কাটার সাথে সাথে আপনাদের জমি? হ্যাঁ। কতটা জমি এখানে আবাদ করেন আপনারা? এখানে জমি আমার প্রায় 3 একরের মতো আছে। বর্ডারে ওই ওই ঘরে পড়ে। মানে আমরা আবাদ করতে আসেন, কখনো কি বিএসএফ আপনাদেরকে বাধা দিয়েছিল? না, বাধা দেয়নি। বা এখানকার কোনো মানুষকে, অনেক সময় শোনা যায় বর্ডারের পাশে মানুষকে গুলি করে মারে ফেলে, এরকম কোনো সমস্যা হয়েছিল? গুলি করে না, এমনি বকাবকি করে আর কি। যারা যে সব লোক তো আর ভালো না। হ্যাঁ, তো মানে অনেক লোক খারাপ উদ্দেশ্য নিয়ে যায়, তাদেরকে বকাবকি করে। আপনাদের এখানে কোনো সমস্যা হয় নাই? না না, আবাদ করতে আসলে কেউ কখনো বাধা দেয় না? না, দেয় না। মানে বাংলাদেশের বিজিবি আপনাদেরকে সবসময় সাপোর্ট করে? হ্যাঁ, করে। কোনো সমস্যা হলে তারা আপনাদের সবসময় পাশে আসে? হ্যাঁ, পাশে আসে। বা কোনো গরু বাছুর নিজেরা সে তারা করে ওটা। আচ্ছা, ঠিক আছে, এটা জানার ধন্যবাদ। আমি আর রুহুল দুজনে মিলে গেছিলাম হচ্ছে ওইদিকে কাছ থেকে দেখার জন্য। ওখানে যাইতে যাইতে দেখলাম কয়েকজন মানুষ ওখানে মানে বসে খাওয়া দাওয়া করতেছে। তো তারাই বললো যে আমরা যে পাঞ্জাবি ড্রেস আপ করে আসছি, আমরা ফর্মাল ড্রেস পরে আসছি। ফর্মাল ড্রেসের কারণে আমরা ওইদিকে বর্ডারে যে বিজিবিগুলো থাকে, ওরা একটু বকাঝকা করতে পারে, এই জন্য আমরা ওইদিকে আগাইলাম না। এখন আমরা ওখান থেকে ব্যাক চলে আসছি। তবে এখানে আসে কয়েকজন লোকের সাথে জিজ্ঞাসা করলাম এবং কথাবার্তা বলে যেটা বুঝতে পারলাম, এদের এখানে বর্ডারে কোনো রকমের কোনো সমস্যা এখন পর্যন্ত হয়নি। তারা সাধারণভাবে চলাফেরা করতে পারে, কেউ তাদেরকে কখনো বাধা দিতে আসেনি। তবে এখানে আরও কয়েকটা বিষয় লক্ষণীয়, যে ইন্ডিয়ার মানুষগুলা এখানে তাদের ধান আবাদ করতেছে এবং বিভিন্ন ধরনের আবাদ করে। আবাদ করার পরে তারা এখানে সব কিছু কাটে, শুধু ধানটা নিয়ে চলে যায়। ফলগুলা মানে ক্ষীরগুলা যেগুলো থাকে, সেগুলো বাংলাদেশে রেখে ওরা চলে যায়। তাদের ক্ষীরগুলা বাংলাদেশের মানুষগুলো নিয়ে চলে আসে, তাদেরকে কিছু বলা হয় না। কিন্তু ধান যেগুলো মারে তাদের গাড়ি নিয়ে চলে আসে, ট্রাক্টর নিয়ে আসে, ট্রাক্টরে করে নিয়ে আবার তারা ইন্ডিয়াতে ব্যাক চলে যায়। তো এই বর্ডারের এই জায়গাটায় এইটুকু জানতে পারলাম। এখন আমরা যাচ্ছি হচ্ছে হরিপুরে আরও কয়েকটা বর্ডার আছে, ক্যাম্প আছে, আপনাদেরকে সেগুলো দেখানোর চেষ্টা করব। এবং সেখান থেকে একটা হার্ডিং ব্রিজ, মানে লোহার একটা ব্রিজ দেখা যায় ওই হরিপুর বর্ডার থেকে, সেই জায়গাটাও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন দেখা হচ্ছে সামনে আরও অন্য জায়গাতে।
আমরা চলে যাচ্ছিলাম, অবশ্য যাইতে যাইতে রাস্তায় এমন একটা জিনিস দেখলাম যেটা দেখে না থামে আর থাকতে পারলাম না। মানে গ্রামের যে একটা সৌন্দর্য থাকে সেটা গ্রামে আসলে আসলে বোঝা যায়। গ্রামের সৌন্দর্য যদি আপনারা উপভোগ করতে চান তাহলে গ্রামে না আসলে সেই সৌন্দর্যটা আপনারা কখনো উপভোগ করতে পারবেন না। আমরা যাচ্ছিলাম, রাস্তার সাইডে দেখতে পেলাম 5-6টা বড় বড় পুকুর যেখানে মাছ চাষ করা হয়। যে আমার বাম সাইডে একটা, ডান সাইডে একটা, সামনে 4-5 দিয়ে পুকুরে ভর্তি একবারে। মানে এই জায়গাটা এত সুন্দর জায়গা। যদি বিকালবেলা আপনি আসেন, একটা পার্কে গেলে যেরকম কোলাহল বা অনেক ধরনের চিল্লাচিল্লি আওয়াজ শোনা যায়, কিন্তু এখানে যদি আপনি আসেন মানে শুধু কয়েকটা শব্দ শুনতে পারবেন, একটা পানির শব্দ, পাখির কিচিরমিচির ডাক এবং প্রাকৃতিক যে সুন্দর বাতাস সেটা উপভোগ করতে পারবেন। প্রাকৃতিক যে সৌন্দর্য এটা যদি উপভোগ করতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই এরকম একটা মনোমুগ্ধকর দৃশ্য, মনোমুগ্ধকর জায়গার মধ্যে আপনাদেরকে আসতে হবে। তাহলে আপনারা বুঝতে পারবেন প্রাকৃতিক সৌন্দর্য কতটা মানুষকে মুগ্ধ করে, কতটা আকৃষ্ট করে মানুষকে। প্রাকৃতিক যে সৌন্দর্যটা সেটা কাছ থেকে না দেখলে কখনোই বুঝতে পারবেন না। আমরা সেখানে আর বেশিক্ষণ দেরি না করেই বের হয়ে গেলাম হরিপুরের উদ্দেশ্যে। হরিপুর উপজেলা বাংলাদেশের একেবারে উত্তরের সীমান্ত ঘেঁষা এলাকা। এর পশ্চিম সীমানা ঘেঁষেই আছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুর জেলা। এখানে কাঁটাতারের ওপারে দেখা মিললে ভিন্ন দেশের আরেক গ্রাম, অথচ দুই পাশের ভাষা চালচলন একেবারেই একরকম। একসময় এই সম্পূর্ণ অঞ্চলটিই ছিল অবিভক্ত ভারতবর্ষের অবিচ্ছেদ্য অংশ। 1947 সালে দেশভাগের পর একটানা চলে সীমান্ত চিহ্নিতকরণের কাজ। হরিপুরের মানুষ তখন থেকেই সীমান্তের সঙ্গে বেঁধে ফেলে জীবন। এই এলাকার অনেকেই একসময় দুই পাশে আত্মীয় স্বজন রাখতেন। আজকে তার কাটার কারণে দেখা সাক্ষাৎ দুঃসাধ্য হয়ে উঠেছে। এজন্য মাটির ভাগ হয়েছে ঠিকই, কিন্তু মনের ভাগ কখনো হয়নি। হরিপুর সীমান্তের মানুষদের প্রতিদিনের জীবনই হয় অন্যরকম। এখানে দিনের আলো ফুটে ভারতের চৌকস বিএসএফের পাহারায়, আবার সূর্য ডুবে বিজিবির কড়া নজরদারিতে। অনেক সময় চাষের জমি পড়ে যায় কাঁটাতারের ওপারে, তখন কৃষককে বিশেষ অনুমতি নিয়ে নির্দিষ্ট সময় জমিতে কাজ করতে যেতে হয়। এই জমি তার হলেও পা ফেলার আগে অনুমতি নিতে হয় নিজের মাটিতে। এই যে আমরা যে নদীটা, নাগর নদী, এই নদীটা অনেকেই চেনেন যে এই নদীতে অনেক বড় বড় মাছ পাওয়া যায় এবং এই নদীতে পীরগঞ্জ, রানীশঙ্কেল এবং অনেক দূর থেকে মানুষ আসে ছিপ নিয়ে মাছ ধরার জন্য। 1-2 দিন আগে ওরা ছিপ ফেলে যায় আর 2-3 দিন পরে আসে ওরা মাছ নিয়ে যায়। এখানে আসে অনেক বড় বড় বোয়াল মাছ আর অনেক বড় বড় মাছ পাওয়া যায় এই নদীতে। যে এই নদীটা এখানে দেখা যাচ্ছে যে এইটাই সেই নদী যেখানে হচ্ছে অনেক বড় বড় মাছ পাওয়া যায়। আর সামনে এই যে সামনে দেখতে পাচ্ছেন ওই যে ওখানে একটা ব্রিজ দেখা যাচ্ছে, ওই ব্রিজটা হচ্ছে ইন্ডিয়ার ব্রিজ। আর এই তারগাটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। বাংলাদেশ মানে এমন একটা জায়গা যে পৃথিবী সবাই কিন্তু এক আসমানের নিচেই আছি আমরা, এক আসমানের নিচে এক জমিনের উপরে। শুধু তার কাটার কারণে আমরা দুই দেশে বিভক্ত হয়ে গেছি। আমরাও মানুষ, ওরা মানুষ, শুধু দেশ দুইটার নাম আলাদা। বর্ডারে আসলে আপনারা দেখতে পাবেন যে মানুষের মধ্যে যে দুই দেশের মানুষের যে আবেগ, ভালোবাসা। আগে এইখানে হচ্ছে প্রতি বছর বৈশাখী মেলা যখন হতো, পয়লা বৈশাখ, তখন তারঘাটের কাছে মানুষ যায় বিভিন্ন ধরনের কথাবার্তা বলতো, আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করতো এবং ওই দেশের জিনিস ওই দেশ থেকে কিনে এই দেশে নিয়ে আসতো, এই দেশের জিনিস ওই দেশে আত্মীয় স্বজনের সাথে মানে সাক্ষাৎ করতো এবং দেওয়া নেওয়া করতো। কিন্তু বর্তমানে যে ভারত বাংলাদেশের পরিস্থিতি মানে যে বিরাজমান চলতেছে, এই কারণে তারা সেখানেও যাইতে পারতেছে না। ইন্ডিয়ার আত্মীয় স্বজনরাও বর্ডারে আসে, তাদের সাথে বাংলাদেশের যারা আত্মীয়রা আছে তাদের সাথে দেখা করতে পারতেছে না। মানে এইগুলো একটা বিভিন্ন ধরনের সমস্যা হয়ে গেছে। যাদের ইন্ডিয়ার মধ্যে আত্মীয় আছে তারা সেখানে আর কখনো দেখা করতে পারবে কি না বা কখনো আর সেই মিলন মেলা হবে কি না তার কোনো ঠিক নেই। আমরা এখন আছি যে বর্ডারটাতে, এই নদীটার ওই পাশে যে কাশফুলগুলো দেখতে পাইতেছেন, এই কাশফুলগুলা বাংলাদেশের মানুষগুলা কিছুদিন আগেও ওই কাশফুল ওই পারে যায়, কাশফুলগুলা গরু ছাগলের জন্য কাটে নিয়ে আসতো, কিন্তু এখন পারতেছে না। তার কারণ হচ্ছে যে বর্তমান পরিস্থিতি, এই কারণে আর যাইতে পারতেছে না সেখানে, তারা নদীর ওই পার যাইতে পারতেছে না। এবং কড়া গার্ড ওখানে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করি। ওখানে হচ্ছে ইন্ডিয়ার অনেকগুলা গাড়ি চলাচল করতেছে, ওখানে সাইকেল, ভ্যান, বিভিন্ন ধরনের গাড়ি চলাচল করতেছে। আর আমরা যেই নদীতে এখন অবস্থান করতেছি এই নদীটার নাম হচ্ছে নগর নদী। এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা, মানে এত কোনো নিরিবিলি, কোনো চিল্লাচিল্লি নাই, কোনো আওয়াজ নাই,
কোনো গাড়ির শব্দ নাই, কোনো কিছু নাই। একবারে প্রাকৃতিকভাবে যত সৌন্দর্য থাকার প্রয়োজন একটা জায়গার মধ্যে, সব সৌন্দর্য এই জায়গাটাতে আছে। আপনারা আসলেই বুঝতে পারবেন। যদি এখানে আসতে চান, আপনাদেরকে সর্বপ্রথম হরিপুরে আসতে হবে। রানসিংহিল থেকে হরিপুর থেকে নিয়ে আপনারা চলে আসবেন হচ্ছে কান্ধাল রহমতপুর নামের একটা জায়গা আছে, গ্রামের নাম হচ্ছে কান্ধাল। এই কান্ধাল দিয়ে ডাইরেক্ট নদীর নাগর নদীর পার বললেই আপনাদেরকে ভ্যান নিয়ে আসে দেবে। আপনাদেরকে হরিপুর থেকে নিয়ে এখানে ভাড়া নিতে পারে আপনাদের 15 থেকে 20 টাকা হরিপুর থেকে নিয়ে এখানে আসতে। কিন্তু এই জায়গাটা বেশ সুন্দর একটা জায়গা, এবং এখানে দেখতে পেলাম প্রতিটি একটু দূরত্ব পর পর বাংলাদেশের বিডিআর বিজিবি ওরা ওখানে গার্ড দিচ্ছে, যেন ওই দেশ থেকে কোনো কিছু পাচার করে এই দেশে না আসতে না পারে, এবং এই দেশের যদি কোনো কিছু ওই দেশে না যাইতে পারে, এবং সব দিক দিয়ে যেন পরিস্থিতি যেন সামাল দিতে পারে, এবং সব যদি ঠিক থাকে। তারা এই চেষ্টাটাই করে। তারা যদি আমাদেরকে সেফটি না দিত, আমরা দেশের মধ্যে শান্তিতে থাকতে পারতাম না। বিভিন্ন দেশ থেকে আক্রমণ চালাইতো আমাদের দেশে। তাদের আমরা একবারে নাগর নদীর ধারেই দাঁড়ায় আছি। এটা হচ্ছে নাগর নদীর যে দেওয়াল দিয়ে রাখছে আর কি, বোল্টার দিয়ে, তারপরে দিয়ে দেওয়াল দিয়ে রাখছে যেন এটা ভাঙে ওই পাশে না চলে যায়। তাও বন্যার সময় রাস্তা, ওই পাশে রাস্তা আছে উঁচা, ওই রাস্তাটার পরিমাণ একবার পানি দিয়ে ভর্তি হয়ে যায়। আর ওই যে আমার ওই সাইডে দেখা যাচ্ছে ব্যাক সাইডে ওখানে কাশফুলে বর্তমানে ভর্তি হয়ে গেছে। যখন ফুল ফুটবে তখন এই জায়গাটা অসাধারণ সুন্দর লাগবে। আমি একটু নদীতে নামবো, দেখে পিছলে পড়ে যাবো। আস্তে আস্তে আসিস রে। যে এখন চলে আসলাম একবারে নদীতে। এই যে দেখাচ্ছে নদীর একবারে পানি নাড়তেছে, আমার পায়ে পানিটা গরম লাগলো। এই যে নদী, এই যে নদী, এটা ওই যে ওই সাইডটাতে কাশফুলে ভর্তি হয়ে গেছে। ওই যে কাশফুল যে গাছ হয়েছে, ওই কাশফুলের গাছ দিয়ে ভর্তি হয়ে গেছে ওই জায়গাটাতে। ওই যে ওখানে আরো 2জন মানুষ আছে। আর এই যে পানি, আমরা এখানে এই যে পানি ছুবো, যে পানি নাড়ছে, পানিটা অনেক গরম। যে এটা হচ্ছে নাগর নদী, বিশাল বড় একটা নদী। এখানে হচ্ছে অনেক বড় বড়, এখানে দেখেন ঝাং দিয়ে রাখছে কে জানি, সামনে আর একটা ওখানে কে জানি ঝাং দিয়ে রাখছে। ওখানে হচ্ছে ওরা কিছুদিন পরে আসবে, মনে করেন কেউ ওইগুলা হচ্ছে বিজিবিরা এবং বাংলাদেশের এখানকার এলাকার স্থানীয় লোকজন সবাই মিলে, এখানে কয়েকজন মিলে এগুলো ঝাংগুলো দেওয়ার পরে 10 থেকে 15 দিন পরে সেগুলো আবার ওরা সম্পূর্ণটাই চারপাশ দিয়ে ঘেরায় জাল দিয়ে ঘেরাই দেওয়ার পরে ওই জায়গার যে জঙ্গলগুলো হয় ওগুলো পরিষ্কার করার পরেই ওখানে মাছ পাওয়া যায়, অনেক বড় বড় মাছ পাওয়া যায়। তারা ওই মাছগুলো নিয়ে যায়, অনেকে খায়, অনেকে বিক্রি করে। এটা হচ্ছে নাগর নদী। আমরা একবারে যেখান দাঁড়ায় আছি এটা হচ্ছে ইন্ডিয়া। আমরা এখন ইন্ডিয়াতে আসি, মানে এই যে মাটিতে দাঁড়ায় আছে এটা হচ্ছে ইন্ডিয়ার, অনেকে বলে ইন্ডিয়ার মাটি, অনেকে বলে বাংলাদেশের মাটি। মানে এটা হচ্ছে নদীটা। আমরা এখন উপরে উঠবো, আমরা উপরে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন এই পাশে নাগর নদী, এই যে এখানে একটা সুন্দর পাম্প দিয়ে রাখছে। এখান দিয়ে নদী দিয়ে পানি ওই পাশে দিয়ে সোলারে চলে যায়। ওই সোলার দিয়ে হচ্ছে তারপরে বাংলাদেশের যে ক্ষেতগুলো আছে ওইগুলোতে পানি দেয়। আমি বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে বর্ডার পিলারটা, সীমানার পিলার, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি যাচ্ছি সামনে। এই যে এই সামনে এই পিলারটা আছে, এই যে এই পিলারটাই হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে সীমানা, এইটাই। আমরা এখন ইন্ডিয়ার ভিতরে আছি। এই যে পিলারটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই পিলার, এটাকে হচ্ছে সীমানা বলে। এই সাইডে বাংলাদেশ, ওই সাইডে ইন্ডিয়া। আমরা এই যে ইন্ডিয়াতে আছে আর আমি বাংলাদেশে আছি। তো এখানে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হওয়ার পরে এখানে যে সৌন্দর্য, মানে বর্ডারের যে একটা সৌন্দর্য সন্ধ্যার পরে, সেটা আপনারা না দেখলে কখনো বুঝতে পারবেন না। মানে লাইট দিয়ে এত চমৎকার একটা দৃশ্য পাওয়া যায়, মানে অনেক সুন্দর লাগে দেখতে। চারপাশ দিয়ে দেখলে আকাশটা লাল হয়ে যায়, একবারে রক্তের মতো লাল হয়ে যায়। জায়গাটা তখন অনেক সুন্দর লাগে। আমি দেখি ততক্ষণ পর্যন্ত থাকার চেষ্টা করব। মাগরিবের আজান দিবে, নামাজ পড়ে তারপরে এখান থেকে রওনা হবো। এখানে যে লাইটের যে সৌন্দর্যটা, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা অপেক্ষা করতে করতে আর থাকতে পারিনি, চলে গিয়েছিলাম বাজারের দিকে। সেখান থেকে আস্তে আস্তে আমাদের রাত 10টা বেজে যায়। আসি দেখি সেই অপরূপ সৌন্দর্য। এই সীমানা শুধু লাইন না, এটা একটা নিয়ম, একটা প্রহরা। আমরা চেয়েছিলাম আপনাদেরকে
রাতের মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে দেখাতে। আলো আঁধারের মাঝেও কেমন যেন এক ভয় আর সৌন্দর্য কাজ করে। এখন সীমান্তে কার্ড সিস্টেম চালু হয়েছে, যার অনুমতি নেই সে যে আর বেশিক্ষণ থাকতে পারবে না। এখন রাত অনেক গভীর হয়ে গিয়েছে, আর বেশি সময় থাকা নিরাপদ হবে না, অনুমতি নিয়েও না। আলোকের সেই গল্প, আধার আর সীমান্তের বাস্তবতা সবই থেকে গেল অধারা কিছু মুহূর্ত হয়ে। এই ছিল আমাদের আজকের ছোট্ট একটা যাত্রা, ইন্ডিয়া আর বাংলাদেশ সীমান্ত রাতের আলো দেখার চেষ্টা, আর সেই আলো ছুঁয়ে দেখার অপূর্ণ ইচ্ছা। বিজিবির দায়িত্ব, সময়ের সীমাবদ্ধতা আর বাস্তবতা সব মিলিয়ে বেশিক্ষণ থাকা সম্ভব হয়নি, কিন্তু একটুখানি দেখা, তবুও অনেক অনুভব, অনেক অভিজ্ঞতা। আশা করি একদিন আবারও আসবো, আরও প্রস্তুতি নিয়ে, আরও একটা নতুন গল্প নিয়ে। তো এই ছিল আমার আজকের এই ছোট্ট ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এমন আরও রিয়েল ভ্রমণ কাহিনী পেতে সঙ্গে থাকুন ট্রাভেল উইথ মাহিরের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।